ইন্দ্রাণী সর্ষে ইলিশ ভাপা মাছটা ভেঙে সবে এক টুকরো মুখে দিয়েছে। ঠিক সেই সময়ে শাশুড়িমা রাসমণির সাপাটে একটা থাপ্পড় গালে এসে পড়ল। মাছের টুকরোটা মুখ থেকে ছিটকে বেরিয়ে এলো। এক ঢাল চুলের গোছা ধরে মাথা ঝাঁকাতে ঝাঁকাতে রাসমণি বলল, হারামজাদি, ভাতার খাকি, তোর এত নোলা! আমার জলদন্ত জোয়ান ছেলেটাকে চিবিয়ে খেয়েও তোর নোলা মেটেনি। কদিন থেকে আমার সন্দেহ হচ্ছিল, আজ হাতে নাতে ধরেছি তোকে। কি ভেবেছিস খিস্ট্রি খুলে বাগানে এসে খেলে কেউ টের পাবে না? হাত থেকে একদম মাছের বাটি নামাবি না। চল ভিতর বাড়িতে, আজ তোর একদিন কি আমারে একদিন। রাসমণির চিলচিৎকারে দুই ছেলে, বড় বউ, মেজ বউ, ভাত ঘুমের আয়েস ছেড়ে সবাই বাড়ির উঠোনে এসে জড়ো হলো। কাজের লোকজনও মজা দেখতে এসে গেল। রাসমণির আশ্রিত ভাইপো বিনোদ দোতলা চিলেকোঠা ঘরে থাকে। এই চিৎকার চেঁচামেচি তার কানে যায়নি। কেউ একজন তাকে ডেকে এলো। বাড়ির কর্তা নিবারণ মুখুজ্জ ভাত ঘুমে চটকে যাওয়া মহাবিরক্ত হয়ে লুঙ্গি কষি বাঁধতে বাঁধতে এসে বলল, বলি ব্যাপারটা কি? দিনে দুপুরে কি বাড়িতে ডাকাত পড়ল? নিবারণ মুখার্জি পরিবারটি ঘোর রক্ষণশীল ও গ্রামের মধ্যে বধিষ্ণু পরিবার। সালটা 50-এর আশেপাশে। সেই সময় গ্রামের কঠোরভাবে বৈধব্য পালন করা হতো। ইন্দ্রাণীর 16 বছর বয়সে বিয়ে হয়, আবার 19 বছরে বিধবা হয়। মুখার্জি বাড়ির বাগানে সর্পদংশনে তার স্বামীর মৃত্যু হয়। সেদিনটাও ছিল এমনই এক নির্জন দুপুরে। তার চিৎকার কারো কানে যায়নি। বিকেলে তার মৃতদেহ বাড়ির ঝি মোক্ষদার নজরে পড়ে। 2 বছর হলো ইন্দ্রাণী বিধবা হয়েছে। তখনও শাশুড়িমা নিজের বুক চাপড়াতে চাপড়াতে সুর করে গগনবিদারী চিৎকার করে কাঁদতে কাঁদতে তাকে বলেছিল, অলক্ষণী, হাভাতারের ঘর থেকে কি কাল নাগিনী মেয়েকে ঘরে এনেছিলাম গো, রূপে গুণে শিক্ষায় আমার গর্ভের শ্রেষ্ঠ সন্তানটাকে এই রাক্ষসীর জন্য অকালে আমার কোল খালি করে চলে গেল। অমন পাহাড়ের মতো শক্ত সামর্থ্য ছেলেটাকে সাপে কাটলো আর ঘরে নাক ডাকিয়ে ঘুমাচ্ছিল। বাজা 3 বছরেও মা হতে পারল না। ওগো, তোমার এই ডাইনিকে আমার ছেলের চিতায় একসঙ্গে সহমরণে পাঠাও। ইন্দ্রাণী তখন ভয়ে থরথর করে কাঁপছিল। সে সত্যিই তো দুপুরে ঘুমিয়ে গিয়েছিল। তার স্বামী বই পড়তে পড়তে কখন বাগানে গিয়েছিল সে টেরই পায়নি। মানুষটার এই হঠাৎ মৃত্যু তার কষ্ট হচ্ছিল, কিন্তু এই 3 বছরে তার সঙ্গে হাতে হাতে গোনা কয়েকবার সহবাস ছাড়া কোনো সম্পর্কই তৈরি হয়নি মানুষটার সঙ্গে। মানুষটা কলেজের মাস্টার। সে যতই সুন্দরী হোক, বিদ্যে তো ক্লাস 7 পর্যন্ত। তার স্বামী বাবার কথাতে বিয়েটা করলেও মনে মনে তাকে একদম পছন্দ করতো না। তার দুই জায়ের মুখে সে শুনেছে তার স্বামী নাকি একটা বেজাতের মেয়ের সঙ্গে ভালোবাসা ছিল। সে ছিল হাই স্কুলের দিদিমণি, আর সেই জন্য তো মাত্র 15 দিনের মধ্যে তার সঙ্গে তড়িঘড়ি করে বিয়েটা ঠিক হয়ে গিয়েছিল। না হলে তার বাবা তো সামান্য চালকলা বাঁধা পুরোহিত ছিল। বাপ-মেয়ের সংসারে কোনো রকম চলে যেত। তার কি এই ঘরে বিয়ে হওয়ার কথা? পাড়াপড়শির কথায় তার নাকি জগদ্ধাত্রীর মতো রূপ। এই রূপ দেখে তার বিয়ে হয়েছিল। শুধু শাঁখা সিঁদুর ছাড়া তার বাবাকে 1 টাকাও খরচ করতে হয়নি। শ্বশুর বাড়ি থেকে গা ভর্তি গয়না দামি বেনারসিতে সাজিয়ে তাকে এই বাড়িতে আনা হয়েছিল। সে যেদিন এই মুখুজ্জে বাড়িতে উঠোনে দুধে আলতায় পা ডুবিয়ে রাঙা পায়ে ছাদনাতলায় দাঁড়ালো, সেদিন গ্রাম ভেঙে সবাই এসেছিল। সবাই বলল, আহা, ঠিক যেন হরপার্বতীর মিলন। মুখুজ্জে পরীর ঘর আলো করো বউ এসেছে। তা মুখুজ্জে মশাই গরিব কন্যাদের উদ্ধার করে বড় পুণ্যের কাজ করলো। রাসমণি অবশ্য ছেলের বউয়ের রূপ দেখে মুগ্ধ হওয়ার মতো মেয়ে নয়। তার স্বামীর হঠকারিতায় সে মনে মনে ফুঁসছিল। এই ছেলের বিয়েতে সে ঠিক করে রেখেছিল একখানা 4 চাকার গাড়ি দাবি করবেন। তার সঙ্গে গা ভর্তি গয়না, খাট আলমারির দানপত্র তো আছে। গাদাগুচ্ছের বাড়ির টাকা গয়না করে হাবাতের ঘরের মেয়ের সঙ্গে বিয়ে দেওয়া নিয়ে স্বামীর সঙ্গে অনেক ঝগড়াঝাটি করেছে, কিন্তু স্বামীর সঙ্গে শেষ পর্যন্ত পেরে ওঠেনি। তার বড় ও মেজ ছেলে 2বার মেট্রিক ফেল করে লেখাপড়ার ইতি টেনেছিলে। তাদের দুটো আলাদা ব্যবসা করে দেওয়া হয়েছিল। বিয়ে 3 মাসের মধ্যে রাসমণির ধারণা আমূল পাল্টে দিল। ইন্দ্রাণীর মুখ বুজে দশভুজার মতো খাটনি দেখে স্বামীকে একদিন বলল, এই দিক দিয়ে একটা এই বিয়েটা দিয়ে ভালোই করছিল। এ মেয়ে কোনো ফ্যাফো করার সাহস পাবে না। বড় বউ আর মেজ বউ তো বাপের বাড়ির অহংকারে মটমট করে। ওদের বিয়েতে এত দাবি দেওয়া করে আমার লাভটা কি হলো? সেই তো যা পেয়েছে ওরাই ভোগ করছে। ইদানিং রান্না করা নিয়ে দুই বউ এত তুলথুলি মুলমুলি করতে শুরু করেছিল। নিবারণ মুখুজ্জে মুচকে এসে বলল, বিয়ে কি আর সাধে তড়িঘড়ি করে দিলাম গিন্নি?
তোমার ব্যাটার যে পাখনা গজিয়েছিল, আর বেশি দেরি করলে বেজাতের মেয়েকে সে কোনোদিন বিয়ে করে বসতো। খুব হিসাব করে পুরুষের মেয়ের সঙ্গে বিয়ে দেওয়াটা হলো। পাওনা গন্ডায় খামতি হলো বটে, কিন্তু আখেরে লাভ ছাড়া ক্ষতি কিছুই হবে না। তোমার ছেলে এবার যত খুশি চড়ে বেড়াক, কিন্তু এক বউ থাকতে দ্বিতীয় বিয়ে তো করতে পারবে না। আর এই মেয়ে স্বামীর বাচাল দেখলেও বাপে টেকার জোর নাই বলে জীবনে কখনো ফোঁস করার সাহস পাবে না। রাসমণি বলল, এখন মনে হচ্ছে তুমি ঠিক কাজই করেছো। সত্যি ছোট বউয়ের রূপের সঙ্গে গুণও আছে। সে প্রতিদিন আমার পায়ে তেল মালিশ করে দেয়, বিকালে চুল বেঁধে দেয়, বিছানা পাতা তোলা করে। বড়লোকের আর দুই বউ তো কাঠি দিয়েও আমাকে ছুঁয়েও দেখতো না। এই বিয়ের পরপর যা একটু রসুন তেল মালিশ করে দিত, ছেলেপুলে হওয়ার পর তো কবে সে পাট তুলে দিয়েছে। ইন্দ্রাণী সধবা থাকতে গোটা বাড়ির রান্না করা থেকে জলখাবার ভার তার উপর ছিল। এবারে রান্নার সহকারী থাকলেও রান্নার মাসি রাখার রেওয়াজ নেই। এইবারই বড় বউ মেজ বউ বিয়েতে প্রচুর উপটৌকন নিয়ে এলেও তাদেরও পালা করে রান্না করতে হতো। রাসমণির দুই বউ ঘরে আসার পর আর রান্নাঘরে তীর সীমানায় যায়নি, শুধু হুকুম করে সংসার পরিচালনা করেছেন। খাওয়ার সময় কাছে বসে থেকে তীক্ষ্ণ দৃষ্টিতে নজর রাখেন বড় মাছের পিসগুলো স্বামী আর ছেলেদের পাতে পড়ল কিনা। এই বাড়িতে সবসময় পুরুষদের গাদা পেটি মিলে 2 পিস বড় টুকরো মাছ দেওয়া হয়। ইন্দ্রাণী শোয়ার জায়গাটা বা নিজের ঘর এখন এই বাড়ির এক সময়ের তৈরি আতুর ঘর। সে ঘরটা ছোট হলো পাকা ঘর। বহুদিন ঘরটাতে বাতিল জিনিসপত্র রাখা হতো। সে বিধবা হওয়ার পর ঘরটা পরিষ্কার করে চুন রং করিয়ে দেওয়া হয়েছে। একটা তোষক, বালিশ সহ চৌকি, কাপড় চোপড় রাখার একটা আলনা আর একটা কাঠের বিবর্ণ আলমারিও দেওয়া হয়েছে। সেই ঘর সংলগ্ন ছোট্ট বারান্দায় এক কোণে একটা তোলা উনুন। বাড়ির সবার রান্না শেষ করে পুকুরে স্নান করে এসে নিজের জন্য রান্না বসাতে 2:30 বেজে দেয়। তাই বেশিরভাগ দিন ইন্দ্রাণী নিজের জন্য আতপ চালের সেদ্ধ ভাত করে খেয়ে নিত। এই বাড়িতে শাশুড়িমা তাকে সবজি, একাদশীতে ফল মিষ্টি দিত না এমন নয়, সামান্য হলেও তার জন্য প্রতিদিন একটু দুধ আর ভাতে খাওয়া ঘিও বরাদ্দ ছিল। এসব কিছু ঘরে একটা তারের জালি দেওয়ার একটা ছোট্ট আলমারিতে সে রেখে দিত। বাবার পুরোহিত হওয়ার সুবাদে ইন্দ্রাণী বাপের বাড়িতে বিয়ের আগে ফল সন্দেশ মিষ্টি খাওয়ার অভাব ছিল না। নিত্যদিনই এসব খেয়ে খেয়ে তার মুখে অরুচি ধরে যেত। সে ভালোবাসত মাছ, ডিম, মাংস। এসব দামি খাবার তাদের ভাগ্যে খুব কম জুটত। কখনো কখনো চুনো মাছ বা চারাপোনা জুটলেও মোটা মাছ মাংস নিমন্ত্রণ বাড়ি ছাড়া জুটতই না। 3 বছরের বিবাহিত জীবনে এসব খাওয়ার তার অভাব ছিল না। উদয়াস্ত পরিশ্রম করতেও তার খারাপ লাগতো না। কিন্তু বিধবা হবার পর শাশুড়িমা কঠোর নিয়মের বেড়াজালে তার মন মাঝে মাঝে বিদ্রোহ করত। ইলিশ মাছ বা খাসির মাংস রান্না করতে করতে সে শুধু নাক টেনে শুকত। সে এক থালা মুড়ি তরকারি মাখিয়ে খেতে ভালোবাসত। এক থালা পান্তা ভাত পেঁয়াজ লঙ্কা আলু চচ্চড়ি দিয়ে খেতে ভালোবাসত। মাছ মাংস ছাড়া দুবেলা ভাত খেতে পেলেও তৃপ্তি পেত। একবেলা আতপ চালের ভাত, আর রাতে খই দুধ কলা আর মধ্যে সময়টুকু ফল বাতাসা খেয়ে তার 20 বছরের তরতাজা শরীর দিনরাত শুধু খাই খাই করত। বিনোদ রাসমণির একমাত্র ভাইপো। সে 8 বছর বয়সে বাবা মাকে হারিয়ে একমাত্র পিসির কাছে মানুষ হয়েছে। তার বাবার কাছাকাছি শহরে অনেক জায়গা নিয়ে একটা দোতলা বাড়িয়েছে। মাত্র 6 মাস আগে সে স্থানীয় হাই স্কুলে চাকরি পেয়েছে। বিনোদের মায়ের মৃত্যুর 4 বছর পর তার বাবার মৃত্যু হয়। বিনোদের বাবা প্রায় 6 মাস শয্যাশয়ী অবস্থা থেকে মৃত্যু হয়। সেই সময় তার বাল্যবন্ধু উকিলকে ডেকে বাড়ির দলিলের কিছু শেয়ারের কাগজ আর তার স্ত্রীর অনেকটা গয়না তার কাছে গচ্ছিত রেখে বলেছিল তার ছেলের 18 বছর বয়স হলে এগুলো তার হাতে যেন দিয়ে দেয়। সেই বন্ধু প্রতিটি গহনা একটি একটি করে লিখে তার সই করিয়ে নিয়েছিল আর বলেছিলেন, ভাবিস না, আমি তোর বিশ্বাসের অমর্যাদা করব না, আর তোর কিছু হয়ে গেলে তোর ছেলেকে মানুষ করার দায়িত্ব আমি নিব। রাসমণি সেই সময় প্রায় তার দাদাকে দেখতে যেত। শেষ সময় দাদা বোনের হাতে কিছু গয়না আর নগদ টাকা, বেশ কিছু টাকা দিয়ে বলেছিল, আমার কিছু হয়ে গেলে বিনুর দায়িত্ব তুই নিস রাসু। এই বাড়ির একতলায় দুটো ভাড়াটিও বসানো আছে, তারা ভাড়াটা তুলে নিস। শুধু দোতলার তালা বন্ধ রাখিস। মাঝে মাঝে তুই এসে 2-4 দিনের জন্য বেরিয়ে যাস। রাসমণি একসঙ্গে এত গয়না আর টাকা হাতে পেয়ে খুশিতে গদগদ হয়ে বলল, দাদা তুমি এসব দিলেও আমি বিনুর দায়িত্ব নিতাম, কিন্তু বৌদি তো আর গয়না ছিল। দাদা বলল,
বাড়িটা দোতলা করতে অনেক গয়না বিক্রি করতে হয়েছে রে। আর পোস্ট অফিসে রাখা সব সঞ্চয় টাকাটা বিনুর লেখাপড়ার খরচ হিসেবে তোকেই তো দিলাম। আমার বন্ধু অবশ্য বিনুর দায়িত্ব নিতে চেয়েছিল, কিন্তু তুই বিনুর একমাত্র পিসি, তুই দায়িত্ব নিলে আমি শান্তিতে চোখ বুঝতে পারবো। রাসমণি অবশ্য তার ভাইপোকে নিজের ছেলের মতো সমান আদর যত্নে মানুষ করত। দোতলায় 3টি বড় ঘর তার নিজের 3 ছেলের জন্য নির্দিষ্ট ছিল। বিনুকে প্রথম প্রথম রাসমণি নিজের ঘরে কাছে নিয়ে ঘুমাতো। একটু বড় হতে তাকে পাশের ঘরে থাকার ব্যবস্থা করলো। হায়ার সেকেন্ডারি পরীক্ষার আগে বিনোদ নিজের থেকে দোতলা চিলেকোঠা ঘরে থাকতে চাইল। রাসমণি অবশ্য বলেছিল, তোর নিজের ঘর থাকতে চিলেকোঠার ঘরে থাকবি কেন? ওটা বরং তোর পড়ার ঘর করতে পারিস। একটা চৌকি এসে, একটা চেয়ার টেবিলের ব্যবস্থা না হয় করে দিব। বিনোদ বলেছিল, পিসি আমি এবার থেকে ওই ঘরেই থাকবো। রাসমণি বলল, তুই যদি নিতান্ত চিলেকোঠার ঘরে থাকতে চাস তাহলে তোর ঘরটা না হয় বসার ঘরে থাকবে। আসলে তুই আসার আগে ওই ঘরটা তোর পিসেমশাই বন্ধুদের নিয়ে সন্ধ্যাবেলা একটু তাস দাবা খেলতো। বিনোদ বলল, পিসি আমিও সেই কারণে চিলেকোঠার ঘরে থাকতে চাচ্ছি। এই ঘরটা নিয়ে তোমার সঙ্গে পিসেমশাইয়ের মাঝে মাঝে তর্ক বিতর্কের মধ্যে আমিও শুনেছি। সত্যি তো, অত বড় ঘরখানা আমি তো দখল করে রেখেছি। পিসেমশাই রাগ হওয়াটা তো স্বাভাবিক। রাসমণি বলল, তুই ভুল বুঝছিস বাবা, আসলে তোর পিসেমশাই তোকে বারান্দার কোণের ঘরটায় থাকার জন্য বলেছিল। বিনোদ বলল, ওটা তো তোমার ভাড়ার ঘর পিসি, ওখানে তো মোক্ষদা মাসি থাকে, আর একটা ঘর তো তোমার অতিথিদের জন্য সাজানো থাকে। তুমি ভেবো না পিসি, চিলেকোঠার ঘরটা আমার বেশ পছন্দ। একটা খোলা ছাদও আছে, লেখাপড়ার জন্য বেশ নিরিবিলি ঘর। তুই রাগ করলি না তো বিনু? তুই ইচ্ছে করলে অতিথিদের ঘরেও থাকতে পারিস, ওরা তো মাঝে মধ্যে এখানে আসে। সেই কটা দিন না হয় চিলেকোঠার ঘরে থাকবি। বিনোদ বলল, তুমি যে কি বলো পিসি, রাগ করার কোনো প্রশ্নই ওঠে নেই। চিলেকোঠার ঘরটা তো যথেষ্ট ভালো, তুমি বরং ঘরটা একটু পরিষ্কার করে দিও। বিনোদ নিচে এসে দেখলো ভরা উঠানে বাড়িসুদ্ধ লোক জড়ো হয়েছে, সঙ্গে বাড়ির কাজের লোকজনগুলো। বাচ্চা কাচ্চাগুলো কিছু না বুঝে উকি ঝুঁকি দিচ্ছে। বিনোদ ধমক দিয়ে ছোটদের উপরে পাঠিয়ে দিল। ইন্দ্রাণী মাথা নিচু করে হাতে মাছের বাটি হাতে নিয়ে দাঁড়িয়েছে। নিবারণ মুখুজ্জে বলল, কি হয়েছে, এটা কি? রাসমণি বলল, কি হয়েছে আমাকে বলতে হবে? তোমার চোখ নেই? বিনোদ বলল, পিসি আগে বৌঠানের চুলের মুঠিটা ছেড়ে দাও। রাসমণি হুঙ্কার দিয়ে বলল, এত বড় অপরাধ করছে আর হতচ্ছাড়িকে এমনি এমনি ছেড়ে দেবো? সবাই নিজের চোখে ছোট বউয়ের নোলাটা দেখ। তখন পই পই করে বলেছিলাম, হাবাতের ঘরের মেয়ের সঙ্গে ছেলের বিয়ে দিও না। ও কি জীবনে কখনো ভালো মন্দ খাবার দেখেছে না খেয়েছে? চাল কলা বাঁধা পুরুতের ঘরের মেয়ে তো সব দিন পেট ভরে ভাতটুকুই জুটত কিনা সন্দেহ। বড় ঘরের মেয়ের সঙ্গে বিয়ে দিলে অকালে আমার ছেলেটা আজ হারাতে হতো না। মাছ মাংস রান্না করার সময় নাক টেনে টেনে গন্ধ শোকা দেখে আমার সন্দেহ ছিল, আজ হাতে নাতে ধরেছি। বড় বউ বলল, কিন্তু মা, আমি তো নিজে গুনে গুনে ইলিশ মাছ রান্না করতে দিয়েছিলাম। অত বড় ইলিশ মাছের পিসটা ইন্দু পেলো কোথায়? কাজের লোকদের জন্য চারাপোনার ঝোল হয়েছিল, আর বাচ্চাদের জন্য ডাল আলু ভাজা আর কাতলা মাছের পেটি ভাজা হয়েছিল, আর সবার জন্য মাছের মাথা দিয়ে 5 মিশালি চচ্চড়ি, তেতো শুক্তো আলু পটলের ডালনা আর ইলিশ ভাপা হয়েছিল। আজ রবিবার, খাসির মাংস তো বরাবর হয়। বাজারে ইলিশ দেখে আপনার ছেলে 1.5 কেজি ওজনের একটা ইলিশ এনেছিল। রাসমণি বলল, ও কি কম ধরিবাজ মেয়ে? ইলিশের একটা বড় পিস কাটাতে হয়তো আগে তুলে রেখেছে। তোমরা তো গায়ে হাওয়া লাগিয়ে বেড়াও। সকালে জলখাবারে লুচি পেঁয়াজে রসুন দেওয়া আলুর দমও হয়তো লুকিয়ে খেয়েছে। ছি ছি ছি, এত অনাচার কি ধর্মে সইবে? ও কি ধর্মের ভয় আছে? বাপটাও তো পটল তুইছে, ওকে তাড়িয়ে দিলে তো জ্বালানোর জায়গা নেই। তুমি বরং ওকে কাশিতে কোনো বিধবা পল্লীতে পাঠানোর ব্যবস্থা করে দাও। মাসে মাসে মাসোহারা পাঠিয়ে দিলে হবে। আমার ভরা সংসারে এত অনাচার আমি সহ্য করব না। নিবারণ গম্ভীর গলায় বলল, ছোট বৌমা, বামুনের বিধবাকে আমিষ জিনিস খেতে নেই, তুমি জানতে না? নাকি তোমাদের গ্রামে বামুনের বিধবা দেখো নি? সধবা থাকতে তুমি যথেষ্ট মাছ মাংস না খেতে পেয়েছো এমন তো নয়। তুমি কি আজ প্রথম চুরি করে মাছ খেয়েছো? গুরুদেবকে তো সব কথা খুলে আমাকে জানাতে হবে। একদিন খাওয়ার প্রায়শ্চিত্ত একরকম, কিন্তু বেশি দিন ধরে খেলে তার প্রায়শ্চিত্ত তো অন্যরকম হবে। গোমায় ও গোমূত্র পানের সঙ্গে তোমার চুল কদম ছাঁট করা হবে, কিংবা মাথা ন্যাড়া করা হবে, কিংবা আরও কিছু শাস্তির বিধান তো গুরুদেব দেবেন। রাসমণি বলল, তোমার যেমন কথা। মা বেধবা হওয়ার পর থেকে লুকিয়ে মাছ মাংস খায়, খাসির মাংস খায়। খাওয়ার জায়গাটা তো দিব্যি বেছে নিয়েছিল। মাসে 2 দিন বাগান পরিষ্কার করায় কামলা আর নারকেল পাড়ার লোক ছাড়া ও বাগানে তো কেউ উকি মারে না। বিনোদ বলল, কেন পিসি, তোমার ছোট বউ তো প্রতিদিন ভোরে উঠে পুকুরে স্নান করে বাগান থেকে তোমার পুজোর ফুল তুলে দেয়। রাসমণি বলল, ওসব ওর ভরং। দেব
জিতে মূর্তি থাকলে অমন চুরি করে মাছ মাংস খেত না। কাল থেকে আমার ঠাকুর ঘরে ওর যাওয়া বন্ধ। মেজ বৌমা আমার ঠাকুর ঘর মুছে ফুলচন্দন ঘষে পুজোর জোগাড় করে দিবে। ছোট বউ আসার পর থেকে কাউকে তো কুটোটিও ভেঙে দুটো করতে হয়নি। গুরুদেব না আসা পর্যন্ত ও রান্নাঘরে ত্রিসীমানায় যাবে না। কিন্তু গুরুদেব আসতে তো কদিন দেরি হবে। তার আগে ওর কি শাস্তি হবে সেটা বলো। আমি তো মনের সুখে ওকে মারতেই পারলাম না। বিনোদ বলল, পিসি তুমি যা মারার তো মেরেছ। গালে তো তোমার চরের 5 আঙুলের দাগ দগদগ করছে। রাসমণি রাগে গজগজ করতে করতে বলো, তুই আর আগুনে ঘি ঢালিস না তো। আমার ইচ্ছে করছে পিঠে একটা গোটা চেলাকাঠ ভাঙি। নিবারণ বলল, না, মারধর করে লাভ হবে না। আজ রাতে ছোট বৌমার খাবার বন্ধ, আর কাল গোটা দিন নির্জলা উপোস করবে। তার আগে ও পুকুরে স্নান করে আসুক। 2-3 দিন মধ্যে গুরুদেব এসে যাবেন। তারপর তিনি যা বিধান দিবেন তাই হবে। আর যতদিন গুরুদেব না আসছে ততদিন ছোট বৌমা আজ হেসেলের ধারে কাছে যাবে না। কথাটা শুনে দুই বউর কপালে ভাঁজ পড়ল। মেজ বউ বলল, বাবা, গুরুদেব না আসা পর্যন্ত ছোট বউ শুধু নিরামিষ রান্না আর জল খাবারটা না হয় করবে। মাছ ডিম যা হবে আমি আর দিদি করব। আমরা ওকে চোখে চোখে রাখবো বাবা। কিন্তু সকাল থেকে নির্জলা উপোস করতে হবে। কালকের দিনও ও নিজের ঘরে থাকবে। ইন্দ্রাণী এখনও অভুক্ত মাছের বাটিটা ধরে একভাবে চুপচাপ দাঁড়িয়েছিল। রাসমণির ঝংকার দিয়ে বলল, সঙ্গের মতো দাঁড়িয়ে না থেকে পুকুর থেকে চান করে এসো। 5 দিন পর নিবারণ একটা চিঠি হাতে বললেন, কই গো, শুনেছ? আগামী সোমবার গুরুদেব আসছেন। ওনার ঘরটা গুছিয়ে রেখো। রাসমণি বলল, ওনাকে সবটা বলে চিঠি লিখেছে তো? হ্যাঁ, সব খুঁটিয়ে বলেছি। উনি চিঠির উত্তর দিয়ে লিখেছেন, উনি আসার পরদিন বাড়িতে শান্তি সুস্থ প্রাচিত্যের ব্যবস্থা করবেন। তুমি পাড়ার সবাইকে নিমন্ত্রণ করে রাখো। আর একটা নাপিতকে ঠিক করে রাখতে বলেছেন। এটাও গুরুদেবের নির্দেশ। আমরা বেশ কিছু টাকা গচ্ছা যাবে। কি আর করা যাবে? রাসমণি বলল, হ্যাঁ গো, গুরুদেব ছোট বৌমাকে প্রাচিত্য করিয়ে নিজের আশ্রমে নিয়ে যেতে চাইলে ওকে পাঠাবে তো? তাহলে তো ল্যাঠা চুকে যাই। বড় বউ মেজো বউ একসঙ্গে বলল, উমা, সে কি কথা? ইন্দ্রাণী এই বাড়ির বউ। না হয় লোভে পড়ে মাছ খেয়েই ফেলেছে, তাই বলে ওকে একেবারে তাড়িয়ে দেওয়া কি ঠিক হবে? পাড়াপড়শি কি বলবে? এটা এই বাড়ির মান সম্মানের ব্যাপার মা। রাসমণি রাগের মাথায় ছোট বউকে কাশিতে পাঠানোর কথা বলেছিল বটে, কিন্তু মনে মনে এখন বাস্তবতাটা উপলব্ধি করলো। এত বড় সংসারের জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ মেয়েটা এতদিন মুখ বুজে করে এসেছে। তার উপর ঝাড়া 1 ঘন্টা ধরে তাকে রসুন তেল মালিশ করে দেওয়া, গা থেকে হাত পা টিপে দেওয়া, চুল বেঁধে দেওয়া, তাদের বিছানা করা তোলা, সব কিছুই করে। ও একবার চলে গেলে তার সংসারে তো হাল হবে। আর আরামে আয়েসে সব ঘুচে যাবে। মুখে বলল, না, হাজার হলেও সে এই বাড়ির বউ। রাগের মাথায় 2 ঘা দিয়েছিলাম বটে, কিন্তু এখন ভেবে দিলাম গুরুদেবের প্রায়শ্চিত্ত করানোর পর ও এখানেই থাকবে। রোববার দিন গুরুদেবের আসার উপলক্ষে মুখুজ্জে বাড়িতে বেশ তোড়জোড় শুরু হয়ে গেল। গোটা বাড়িটাই ঝাড়পোছ করানো হলো। বাগানটা কামলা দিয়ে পরিষ্কার করা হলো। গুরুদেব ঘরের খাটে চাদর, তাকিয়া, বালিশ দিয়ে সাজানো হলো। দুই বৌমাকে বারবার সতর্ক করে দেওয়া হলো যাতে গুরুদেবের সেবা যত্নের কোনো ত্রুটি না হয়। গুরুদেব কাল বেলা 3টের মধ্যে এখানে পৌঁছে যাবে। তার জন্য ঘরের তৈরি ক্ষীর, মাখা সন্দেশ আর নারকেল ক্ষীরের পুর দিয়ে পাটিসাপটা বানানো হলো। এসব কিছু দুপুরে খাওয়া দাওয়ার পর স্নান করে অভুক্ত অবস্থায় ইন্দ্রাণী করল। রাসমণি সেদিন দুপুরে ভাত ঘুমে আয়েস ত্যাগ করে পাহারা দিয়ে আর শুধু হুকুম করল এত কিছু করানো। বেলা 5টায় সব সেরে ইন্দ্রাণী একটু সেদ্ধ ভাত করে খাওয়ার সময় পেল। খেতে বসে আসন্ন শাস্তির কথা ভেবে এক পেটে খিদে নিয়ে ইন্দ্রাণী ভাত নাড়াচাড়া করে একটা গ্রাসও মুখে তুলতে পারল না। তার নিকটাত্মীয় অনেকে আছে যারা গরিব বলে কেউ যোগাযোগ রাখতো না। এই বাড়ি ছাড়া আর তার কোনো আশ্রয় নেই। আচ্ছা, গুরুদেবের মাথা মোড়ানো আর গোমূত্র গোময় খাওয়ানো ছাড়া আর কি কোনো কঠিন শাস্তি দেবেন? সে শাস্তি কতটা ভয়ঙ্কর হবে? এই কটা দিন সে অনেকবার আত্মহত্যার কথা ভেবেছে, কিন্তু মরার কথা ভাবলে কেমন যেন অদ্ভুত ভয়ে তার সারা শরীর আচ্ছন্ন করে দিত। আজ একটা কথা ভেবে তার অবাক লাগছে। সে যদি অপবিত্র হয় তাহলে গুরুদেবের জন্য সারা দুপুর ধরে এত খাবার তাকে দিয়েই কেন করানো হলো? আর কেনই বা এই কদিন বাড়ির সবার জন্য নিরামিষ পদ থেকে জলখাবার বানাতে হলো? এঁটো হাতে এইসব সাত পাঁচ ভাবতে ভাবতে শাশুড়িমার হাঁক শুনতে পেল। বুঝতে পারলো সবার চা খাওয়ার সময় হয়েছে। ইন্দ্রাণী তাড়াতাড়ি ভাতে জল ঢেলে কলপরে বাসনগুলো রেখে দিয়ে রান্নাঘরে এসে চায়ের জল বসালো। শাশুড়িমা বলল, শোনো ছোটো বৌমা, কাল একটু ভোর ভোর উঠে পড়বে। আজ সবার জন্য নিরামিষ রান্না করবে। রান্নাবান্না শেষ করে তোমার ভাত বসানোর আগে ভালো করে ছোলা ভিজিয়ে দিয়ে কুমড়োর ছক্কা, ছান্নার ডালনা আর ছোলার ঘন ঘন ডাল করে রেখো। বাড়ির সবার জন্য করবে। বেগুন ভাজাটা না হয় বড় বৌমা গরম গরম ভেজে দিবে। আর ভালো করে ময়াম দিয়ে বেশি করে আঠা মেখে একটা
ভিজে ন্যাকড়া দিয়ে রেখো। রাতে সবার জন্য লুচি হবে। গুরুদেব এলে তুমি রান্নাঘরে ত্রিসীমানায় যেও না, নিজে ঘরে বসে থেকো। আর একটা কথা, এই কদিন যে তুমি রান্না করছো আর গুরুদেবের জন্য যা করে রাখলে, এ কথা একবারও উচ্চারণ করবে না। কথাটা মাথায় ঢুকিয়ে নাও। এই বাড়ি সকালে 6:30 থেকে 7টার মধ্যে চায়ের পর্ব মিটে যায়। তার আগে ইন্দ্রাণী ভাত ডাল বসিয়ে নেয়। রাসমণি 7 নাতি নাতনির মধ্যে বড় 4 নাতি নাতনি আর বিনোদকে আগে স্কুলের ভাত রান্না করে দিতে হয়। তার ভাগে বাড়ির সবার জন্য রুটি, লুচি কিংবা পরোটার তরকারি ব্যবস্থা করতে হয়। বাকি রান্না তারপর। দুই ভাসুর আর শ্বশুরমশাই দুপুর 1:30টায় দোকান বন্ধ করে খেতে আসেন। সোমবার 7টা পর্যন্ত চা হলো না। রান্নাঘর থেকে কোনো ছকছক আওয়াজ পাওয়া না গেল না দেখে রাসমণি মোক্ষদাকে বলি ব্যাপারটা কি? সে মহারানী কি এখনও শয্যা ছাড়েনি? কাল পই পই করে বলেছিলাম আজ একটু ভোর ভোর উঠতে। যা, একবার ওর ঘরে গিয়ে দেখি। 7টা বাজতে চললে এখনও চা পর্যন্ত পেলাম না। মোক্ষদা এসে ওমা ঠাকুরন, ছোট বৌদি তো ঘরে নেই কো। পুকুর বাগান সব দেখে এলাম, কোথাও নেই। খিড়কির দরজা হরিহাট করে খোলা। বড় বউ মেজ বউ ছাদে কাপড় মেলতে যায়নি তো? মোক্ষদা ছাদে ঘুরে এসে না, ছাদেও যায়নি গো। নিবারণ তাহলে এত সকালে ছোট বৌমা কোথায় গেল? ওর তো 3 কুলে কেউ নেই, তেমন নেই বলেই জানি। রাসমণি দেখো, কোনো নাং জুটিয়েছে, তার সঙ্গে রাত দুপুরে নিঘাত পালিয়েছে। এবার কি হবে গো? পাড়ার লোকে তো কাল নিমন্ত্রণ করে বসে আছি। শেষকালে আমাদের গালে চুনকালি লেপে দিল। এরপর পাড়ায় মুখ দেখাবো কি করে? নিবারণ চুপ চুপ, একদম চুপ। একথা যেন আর কাকপক্ষের জন্য জানতে না পারে। মোক্ষদা আর মদনের মার হাতে কিছু টাকা ধরিয়ে দাও, আর সাবধানে বলে দাও, মুখ খুললে ফর খারাপ হবে। পাড়ায় লোককে বলবে বৌমা এক মাসির মৃত্যুসজ্জায় বঞ্জিকে দেখতে চেয়ে খবর পাঠিয়েছিল বলে সেখানে আমরা ওকে মাসির সেবার যত্নের জন্য পাঠিয়েছি। রাসমণি গুরুদেব তো আজই আসছেন, তাকে কি বলবে? গুরুদেবকে সবটা সত্যি কথা বলবে। বাড়িতে শান্তি সন্তায়ন হবে, আর পুজো উপলক্ষে পাড়ার নিমন্ত্রিত লোকজনও খাবে। ওদের কাউকে ছোট বৌমার কুকীর্তি কথা বলনি তো? রাসমণি সেদিন সবাই জানবে বলে তেমন কিছু বলিনি। বিনোদ থানায় একটা মিসিং ডায়েরি করলে ভালো হতো না পিসি? নিবারণ তোকে আমার পরিবারের ব্যাপারে কে কথা বলতে বলেছে? আমাদের বাড়ি একটা মান সম্মান নেই? পুলিশে খবর দিয়ে লাভটা কী হবে? মাঝখান থেকে আমাদের নাজেহাল অবস্থা হবে। পাড়ায় খিটকেল ছড়িয়ে পড়বে। আমরা তো ওকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়নি। ওর কপালে নাচলে আমরা কি করতে পারি? যার সঙ্গে পালিয়েছে সে দুদিন ফুর্তি করে হাড়গাটার গলিতে বেচে দিয়ে আসবে। তুই বরং তোর কথা ভাব। বহুদিন থেকে তো আমাদের ঘাড়ে বসে নবাবী গলি চাকরি পেয়ে একটা পয়সাও তো আজ পর্যন্ত ঠেকাসনি। শুধু বাজারটুকু কাটা, সংসারের কোনো উপকারে আসিস না। বিনোদ পিসি, আর তোমাদের মায়াতেই তো এখানে পড়ে আছি পিসেমশাই, আর খরচ তো দেয়নি এমন নয়। আমাদের শহরের বাড়ির পুরো ভাড়াটাই তো পিসি বরাবর নেয়। নিবারণ তুই কি ভেবেছিস ওই টাকায় তো রাজুকেও থাকা খাওয়ার জন্য যথেষ্ট? আমার তো মনে হয় যথেষ্ট। ঠিক আছে পিসেমশাই, তাহলে ব্যবস্থা তো একটা দেখতে হবে। শুধু একটা মাস সময় দাও। রাসমণি হা হা করে বাড়ির এই অবস্থায় তোর পিসেমাইয়ের কি মাথা ঠিক আছে? ওর কথা গায়ে মাখিস না বাবা। নিবারণ আমার যথেষ্ট মাথা ঠিক আছে। একটা পরিষ্কার কথা শুনে রাখো, এখানে থাকতে হলে তোর পুরো বাড়িটাই ভাড়া দিতে হবে। আর তোর থাকা খাওয়ার খরচ বাবদ সেটা তোর পিসিকে দিতে হবে। আর তোর পিসি যদি তোর বিয়ে দিয়ে তোকে এখানে রাখতে চায়, তাহলে ভাড়ার সঙ্গে মাইনের অর্ধেক টাকাও দিতে হবে। রাসমণি সে না হয় হবে। বিনুর চাকরি তো এখান থেকে নাগের ডগায় হাঁটার পথ। ও বাড়িতে যখন থাকাই হয় না, তখন শুধু শুধু বাড়ি খালি রেখে লাভ কি? তোর বিয়ে আমি এখান থেকেই দেবো। তখন না হয় কিছু টাকা মাইনে থেকে দিস। আমার চোখ না বোঝা পর্যন্ত তুই এখানেই থাকবি। ওগো, তুমি কি বলছো? নিবারণ তোমার যদি এটাই ইচ্ছা হয় তাহলে আমার কোনো আপত্তি নেই। তবে ওকে বলো আমার পরিবারের ব্যাপারে বেশি মাতব্বরি না করতে। বিনোদ আমি তো মাতব্বরি করিনি। আমি শুধু থানাতে একটা মিসিং ডায়েরির কথা বলেছি। না হলে উঠোনবর্তী সবার সামনে পিসি যখন এই বাড়ির ছোটো বউকে চত্থাপ্পড় মেরে ক্ষান্ত হয়নি, তখন চুলের গোছা ধরে টেনে উঠোন পর্যন্ত নিয়ে এসেছিল। তখন তো সবার মতো আমিও টু শব্দ না করে শুধু সবার মতো দেখছিলাম। আমি থানার কথা শুধু তোমাদের নিরাপত্তার কথা ভেবে বলেছি। বলা তো যায় না। ছোটো বউ মনের দুঃখে যদি আত্মহত্যা করে, তখন তো এমনিতে থানা পুলিশ তোমরা এড়াতে পারবে না। নিবারণ সে সম্ভাবনা নেই। আর থাকেই যদি, সেটা আমি বুঝে নেব। তুই শুধু নিজের মুখটা বন্ধ রাখবি। বিনোদ সে না হয় রাখবো, কিন্তু পিসি এত বছর যখন তোমাদের পরিবার আমার হয়নি, তখন আমার এখানে বিয়ে করে থাকাটা মনে হয় ঠিক হবে না। তাছাড়া তোমার ছোট বউ প্রাচিত্যের পর যদি গুরুদেবের আশ্রমে নিজে থেকে চলে যেতে দেয়, তাহলে কি করবে? এত বড় সংসার সে তো একাই দশভুজার মতো সংসারটা দেখতো। আমার আর দুটো বৌদি তো তোমার মতো রান্নাঘরের তীরসীমানার
এদিন আসতো না। শেষকালে আমার বউকে তোমার ছোট বউয়ের মতো এই সংসারের সব দায়িত্ব নিতে হবে না তো? হাজার হলেও আমি তোমাদের আশ্রিত বই তো, পরিবারের কেউ নই। না পিসি, এটা ভেবে তুমি যদি আমার বিয়ে দিতে চাও, সেটা আমি কিছুতেই করতে পারবো না। রাসমণি বলল, বালাই ষাট, ও কি কথা বলছিস? ছোট বউ খুশি মনে ঘাড় পেতে সব দায়িত্ব নিয়েছিল বলে আমি আপত্তি করিনি। তোর বিয়ে হলে তিন বউয়ের সংসারে সমান দায়িত্ব নেবে। আমার ছোট ছেলেটা চলে যাওয়ার পর তোর তার জায়গায় আমি যে তোকেই বসিয়েছি বাবা। তোকে আমার নিজের ছেলের মতো মানুষ করেছি। তুই এই পরিবারে একজন। তোর পিসেমশাই কি বলতে কি বলেছে ওর কথা একদম ধরিস না বাবা। বড় বউ মেজ বউ বলো, মা ছোট বউকে এত হেনস্থা না করলেও পারতেন। শাস্তি দেওয়ার সে তো আপনি দিয়েছেন। আবার গুরুদেবকে ডাকার কি দরকার ছিল? গুরুদেব যদি সত্যি সত্যি ছোট বউকে তেনার আশ্রমে নিয়ে যেতে চান, তাহলে এত সৃষ্টির কাজ কে করবে? আজকের দিন না হয় আরও কটা দিন না হয় কষ্ট করে আমরা চালিয়ে নেব, তারপর কিন্তু রান্নাবান্না করার জন্য কোনো বামুনের মেয়েকে রাখতে হবে। নিবারণ বলল, কেন? দুটো বউ থাকতে রান্নার লোক রাখতে হবে কেন? রান্না কোটা বাটার সাহায্য করার জন্য মোক্ষদা আছে। বাড়িতে আরও একটা খাওয়া পড়ার লোক আছে। একটা ঠিকই কাজের মাসি আছে। তাও যদি তোমাদের না পোষায়, তাহলে তোমরা নিজেরা পথ দেখো। তোমাদের স্বামীদের ব্যবসা এখনও আমার নামে। বাড়ি জমি যা সব কিছু আছে তোমাদের শাশুড়ি আর আমার নামে। তোমাদের একার সংসার হলে বুঝি হাওয়া খেয়ে থাকবে? সে তোমরা থাকতে পারো, তবে এই বাড়ি নয়। আর গিন্নি, তুমি শুনে রাখো, গুরুদেব যদি ছোট বৌমাকে তার আশ্রমে আশ্রয় দিতে চান, তাহলে তাকে যেতে হবে। এতে তোমার দুই ছেলের আখের লাভ, ওই ক্ষতি হবে না। তোমার দুই বউ সামান্য রান্না নিয়ে বোকার মতো তেজ দেখাচ্ছে। ওরা এখন বুঝতে পারছে না, কিন্তু ভবিষ্যতে বুঝবে। তাই ওদেরকে বুঝিয়ে দাও বোকামি না করে ভবিষ্যৎটা ভাবতে। রাসমণি বলল, মেজ বৌমা, আজকে একটু চাটাও পাবো না? দেখছো মানুষটার মাথা ঠিক নেই। তোমরা এই সময় তক্ক জুড়ে দিল। চা খেয়ে স্কুলের ভাতের ব্যবস্থা করো। ও বেলায় গুরুদেব আসবে, কি হবে সেটা কে জানে। মুখপুরির মতলবটা আগে টের পেয়ে দরজায় তালা বন্ধ করতে রাখতাম। দুই বউ গজগজ করতে করতে রান্নাঘরে গেলেও শ্বশুরমশাইয়ের কথাটা যুক্তিগ্রাহ্য বলে মনে হলো। সেদিন নির্দিষ্ট সময়ে গুরুদেব এলেন। সব শুনে তিনি বললেন, সবই অদৃষ্ট। তোদের আরও একটু সাবধান থাকতে হতো। ভেবেছিলাম মেয়েটাকে মাথা মুন্ড করিয়ে প্রাচিত্য করিয়ে আমার আশ্রমে ওকে ঠাঁই দেব। ওখানে আমার এক যুবতী শিষ্যা দুদিন আগে এক রাঁধুনি বামুনের সঙ্গে আশ্রমের ঘোড়াটপ ছেড়ে পালিয়েছে। আশ্রমে এখন কড়া নজরদারির ব্যবস্থা রাখছি। ওখানে জপ-তপ আর ঠাকুর সেবা করে আর আমার একটু যত্ন আত্তি করে ওর জীবন কেটে দিত। যাকগে, কথাটা যেন পাঁচকার না হয়। কাল পুজো, লোকজন। দশক পর মুখুজ্জ পরিবার শান্ত হয়ে গেল। দুই বোমা যথারীতি ভবিষ্যতের কথা ভেবে পালা করে রান্নাবান্নার দায়িত্ব নিল। শুধু রাসমণি ঠাকুরঘর মোছা আর ফুল তোলা, সন্ধে দেওয়া, তুলসী তলায় প্রদীপ দেওয়া থেকে নিজের বিছানা পাতা এবং তোলার দায়িত্ব সঙ্গে আর টুকটাক দায়িত্ব নিতে হলো। তার এতদিনের সেবা নেওয়া অভ্যাসটা ত্যাগ করতে হলো। এরপরে দুবেলা কথায় কথায় অদৃশ্য ছোট বউকে সাপ সাপান্ত না করলে তার ঘুম আসতো না। কয়েকদিন পর একদিন নিবারণ মুখুজ্জ বললেন, গিন্নি, এইভাবে সাপ সাপান্ত করে শক্তি ক্ষয় করে কোনো লাভ হচ্ছে না। সে তো পাকার পার হয়ে গেছে। একটা কথা কেন তোমার মোটা মাথায় ঢুকছে না? কেন বুঝতে পারছো না? আমি বেশ কিছু আগেই একটা পরিকল্পনা করেছিলাম। ভগবান নিজেই সে সুযোগটা করে দিলেন। রাসমণি বলল, তোমার কথার মাথামুন্ডু আমি কিছুই বুঝতে পারছি না। আরে বাবা, সে থাকলে তো বাড়ির সম্পত্তির একটা ভাগ তার আইনত ন্যায্য পাওনা ছিল। দেখে আমি ওকে গুরুদেবের আশ্রমে কিছু টাকা দিয়ে চালান করে দিতে চেয়েছিলাম। তা সে রাস্তাটা ভগবান নিজেই বন্ধ করে দিয়ে আরও একটা উপকার করলেন। একসঙ্গে থেকে টাকাও আর লাগলো না। তাও গুরুদেবের মুখ বন্ধ করার জন্য পাওয়ার বাইরে কিছু টাকা দিতে হলো। আমি বেশ বুঝতে পারছি ছোটো বোনের সেবা নেওয়াটা তোমার অভ্যাস হয়ে গেছিলো। তা সেটা মোক্ষদাকে বললেই তো করে দেবে। রাসমণি বলল, তোমার আক্কেল দেখে বলিহারি যাই। সে কি পা তুলে এই বিছানায় বসে সেবা করাবো? শুধু কি সেবার জন্য বলছি? বুড়ো বয়সে এই বাতের ভারী শরীর নিয়ে ঠাকুরঘর মোছা, বিছানা করা, কত কাজ ঘাড়ে এসে পড়েছে দেখতে পাও না? এমনকি সকাল বিকাল চাটাও আমাকে করতে হয়। সে মহারানী তো দুবেলা রান্না করে খালাস। নিবারণ বলল, এভাবে আরাম বিলাসে থাকলে তোমার গতরে যে জং ধরে যাবে গিন্নি। শরীরটা একটু একটু নড়াচড়া, শরীরের কলকবজা সচল থাকবে। তার চেয়ে তোমার ভাইপোকে ওর বাড়ির দোতলা ভাড়া দেওয়ার জন্য তাগাদা করো। আর ভুলেও 2 বছর পর ছাড়া ওর বিয়ের কথা ভেবো না। রাসমণি, তুমি কি বলছো? আমি ছাড়া ওর বিয়ের কথা কে ভাববে? ঘরে একটা বৌমা এলে আমার একটু সুসার হয়। এটা কেন বুঝছো না? ভাববেন না তো বলিনি। 2 বছর পর ভেবো। আগে ওর বাড়িতে ভাড়াটে হোক। 2 বছর ওই ভাড়াটার টাকা একটু নাড়াচাড়া করে তারপর তো বিয়ের কথা। তোমার ভাইপো সেদিন কেমন মিষ্টি মিষ্টি করে বলল দেখলে না?
তার নাকি ওই একতলার ভাড়ায় নাকি তার থাকা খাওয়ার পক্ষে যথেষ্ট। ওর বাড়িতে ভাড়া বসে গেলে ওর এই বাড়ি ছাড়া মাথা গোঁজার জায়গা থাকবে না। তখন তোমার বসে থাকবে। আর তারপর 2 বছর পর বিয়ে হলে বউ ও তোমার বসে থাকবে। মোট কথা ওর গোটা বাড়িটা কখনো খালি রাখা যাবে না। রাসমণি বলল, এটা তো ভেবে দেখিনি। একদিন রাসমণি বিনোদকে বলল, কাছে বসে বলল, বিনু, তাহলে তোর বাড়ির দোতলাটা তো ভাড়ার ব্যবস্থা করতে হয়। বিনোদ বলল, পিসি, আমি উকিল কাকুর সামনে রোববার বলে আসবো, উনি বাড়ি ভাড়া ঠিক করে দিবেন। কিন্তু বাড়ির খাট আলমারি সব ফার্নিচার কি হবে? রাসমণি বলল, ওগুলো বরং একটা ট্রাক ভাড়া করে এখানে আন। নিচের একটা বড় ঘর তো খালি আছে। তাছাড়া বিয়ের পর তোর মা বাবার খাট ফার্নিচার তুই ব্যবহার করতে শান্তি পাবি। এটা তুই ঠিক বলছো পিসি। আচ্ছা পিসি, আমার একটু একটু মনে পড়ে, আমাদের কাঠের একটা তালা লাগানো সিন্দুকে 1 সিন্দুক কাঁসা পিতলের বাসন ছিল। সেগুলো কি হলো তুমি জানো? সিন্দুকটা তো এখন ফাঁকা, তালাটাও নেই। রাসমণি একটু হেসে বলল, ওই সিন্দুকে তোর মায়ের বিয়ের দানের বাসনপত্র আর তোলার কিছু বাসন ছিল, সেগুলো তো আমি এখানেই নিয়ে এসেছি। খালি বাড়িতে অত বাসন রাখা ঠিক হতো না। বিনোদ বলল, আর আলমারিতে? ওটা চাবি তো তোর বাবা তোর উকিল কাকুকে দিয়ে রেখেছে। তার শ্রাদ্ধ শান্তির খরচের টাকা নাকি ওই আলমারিতে রাখা ছিল। আমি উকিলবাবুর কাছ থেকে চাবিটা একরকম জোর করে চেয়ে নিয়েছিলাম। ওখানে 12,000 টাকার মতো আর কিছু রূপোর বাসন কোসন ছাড়া বিশেষ কিছু ছিল না। 8,000 টাকা সাধ্যে খরচ হয়েছিল, বাকি 4,000 টাকা রূপোর বাসনগুলো আমি নিয়ে এসেছিলাম চুরি যাওয়ার কথা ভেবে। ভাবিস না, বিয়ের পর বাসনপত্র সব তোকে দিয়ে দিব। তাছাড়া তোর সঙ্গে বিয়ে তো আমি হাবাতার ঘরের মেয়ের সঙ্গে দেবো না। শ্বশুরবাড়ি থেকে দান সামগ্রী থেকে গা ভরা গহনা নাকদ টাকা আর একটা মোটর সাইকেলও দাবি করবো। বিনোদ বলল, সে তুমি যা ভালো বুঝবো করো। তাহলে এই বাড়ি রবিবার আমি বাড়ি যাব বলছো? আমার ফিরতে কটা দিন দেরি হলো ভেবো না। আমি একেবারে ভাড়া বসিয়ে সব ফার্নিচার নিয়ে এখানে ফিরবো। রাসমণি বলল, আচ্ছা বিনু, তোর বাবার মৃত্যুর পর তোদের সিন্দুক আলমারি খুঁজো আমি এই বাড়ির দলিলটা খুঁজে পাইনি। তুই কি জানিস দলিলটা কোথায় আছে? বিনোদ বলল, ওটা উকিল কাকুর কাছে আছে পিসি। উকিল কাকু আমাকে বলেছেন। আচ্ছা, শুধু ওই দলিলখানাই শুধু আছে? আর কিছু থাকার কথা উনি বলেনি? কিছু মনে করিস না বাবা, তোর বাবা নিজের বোনকে বিশ্বাস না করে দলিলটা তার বন্ধুর কাছে গচ্ছিত রেখেছিল। এমনকি আলমারির চাবিটাও তাকে দিয়েছিল। আমি তো নিজের সন্তানের থেকে তোকে এ যাবৎকাল কখনো আলাদা চোখে দেখিনি। পিসি, উকিল কাকু আমার বাবার ছোটবেলার বন্ধু। শুধু দলিল খেলা নিয়ে তুমি বা কী করতে? তোমাকে তো আর বাবা আমার সামনে মায়ের অনেক গহনা আর ওই বাড়ি ভাড়ার সবটুকুই দিয়েছিল। তারপরে তুমি যা কিছু ছিল সবই তো নিয়ে এসেছো। রাসমণি বলল, বাবা, তোর পিছনে এত খরচ করতে আমি রাজি থাকলেও তোর পিসামশাই কি রাজি হতো? সে হয়তো আমার মুখ দেখে তোকে আশ্রয় দিয়ে লেখাপড়ার পিছনে খরচ করতো না। আমার আর কতটুকুই ক্ষমতা ছিল বাবা? তুই কি এখন সেই সব জিনিসের হিসেব চাইছিস? বিনোদ বলে, ছি ছি, তুমি এটা কি বলছো? বাবা তো এসব তোমাকে আমার থাকা খাওয়া আর লেখাপড়া শেখানোর জন্য দিয়েছিল। তারপরও তুমি ভালো না বাসলে আমাকে লেখাপড়া শেখানো থেকে আরম্ভ করে ছেলের মতো যত্ন করে বড় করতে পারতে। আমি অকৃতজ্ঞ নই পিসি, তবে পিসামশার কথাটা সেদিন আমি খুব দুঃখ পেয়েছিলাম। আমি ছোট থেকে তোমাদের ঘাড়ে চেপেছি, এটা খুব সত্যি। কিন্তু আমাকে মানুষ করার জন্য বাবা তোমাকে যথেষ্ট দিয়েছিল, এটাও সত্যি। তুমি সেদের দায়িত্ব না নিলে উকিল কাকু তার বাল্যবন্ধু পিতৃমাতৃহীন ছেলের দায়িত্ব নিতেন। উনি সে প্রস্তাব বাবাকে নিজেই দিয়েছিলেন। রাসমণি বলল, বাবা, আমার সঙ্গে তোর রক্তের সম্পর্ক, আর উকিল কাকু নিলেই কি আমি নিতাম? আসলে তুই চাকরি পাওয়ার পর তোর পিসেমশাই আশা করেছিল নিজের ছেলের মতো তুই এই সংসারে কিছু টাকা দিবি, আর দোতলার ভাড়ার টাকায় পেলেও তার কোনো আপত্তি নেই। সেটা তো তুই নিজের কানেই শুনলি। দোতলার ভাড়াটা দিতে তোর কোনো আপত্তি নেই তো? না পিসি, বাড়িটা তো আমারই থাকলো, আর ভগবানের কৃপায় চাকরিটাও আমারই। এক রবিবার বিনোদ তার বড় ব্যাগটা গুছিয়ে নিয়ে রাসমণিকে বলল, তাহলে আসছি পিসি। রাসমণি বলল, দুগ্গা দুগ্গা, আয় বাবা, একেবারে সব ব্যবস্থা ঠিক করে আসিস। এই কটা দিন তুই তোর উকিল কাকুর বাড়িতে থাকবি, হ্যাঁ? বিনোদ বলে, হ্যাঁ পিসি। দোতলায় একবার রংটা করাবো ভেবেছি। বহুদিন দোতলার কলি ফেরানো হয়নি, 2 দিন রঙের কাজ হয়ে যাবে। রাসমণি বলল, তাহলে ওই ফার্নিচারগুলো একবার পালিশ করিয়েই নিয়ে আসিস এখানে, যাতে যদি দেরি হয় তাহলে পরে দোকান থেকে নিয়ে এলেও হবে। পরের রবিবার বেলা 2টোর সময় মুখুজ্য বাড়ির দরজায় একটি গাড়ি এসে থামল। গাড়ি থেকে সস্ত্রীক বিনোদ নেমে গাড়ির সদর দরজা কড়া নাড়ল। মুখুজ্য বাড়ির সবে দুপুরে খাওয়া দাওয়ার পাট মিটেছে। দরজা খুলে দিল মোক্ষদা। ওদের দেখে মোক্ষদা ভূত দেখার মতো চমকে উঠে চিৎকার করে বলল, ওগো, এসে দেখো গো, ছোট বউ এক গা গয়না আর সিঁদুর পরে বিনু দাদাবাবুর সঙ্গে ফিরে আইছে। ততক্ষণে ওরা বাড়ির ভিতরে ঢুকছে।
রাসমণি ভাইপোর দিকে আগুন চোখে তাকিয়ে বলল, তুই তাহলে বাড়ির বউকে ফুসলিয়ে বের করে নিয়ে গেছিলি, নাকি তোকে ছলাকলা করে তোর সঙ্গে এতদিন ধরে ঢ্যামনামি করে তোকে বশ করেছে? বিনোদ বলল, পিসি, ইন্দ্রাণীর সঙ্গে আর একটা নোংরা কথা তুমি ভুলেও উচ্চারণ করবে না। ইন্দ্রাণী এখন আমার আইনত বিবাহিত স্ত্রী। এবার আমাকে কিছু বলতে দাও। রাসমণি বলল, তোর বলার আছেটা কি? আমি এতদিন দুধকলা দিয়ে কালসাপ পুষেছিলাম, আমার এত বড় সর্বনাশ তুই করতে পারলি, বেঈমান অকৃতজ্ঞ ছেলে। পিসি বলল, পিসি, বিধবা বিয়ে বহুদিন আগে আইন সিদ্ধ, কিন্তু ঈশ্বর জানেন আমি কখনো ইন্দ্রাণীর দিকে কুদৃষ্টিতে চাইনি। ইন্দ্রাণীর নির্যাতন দেখে আমার কষ্ট হতো, ওর প্রতি মায়া হতো। তুমি যদি মেয়েটার প্রতি একটু সহানুভূতি হতে, তাহলে ওকে বিয়ে করার কথা স্বপ্নেও আমি কখনো ভাবতাম না। ও বিধবা হওয়ার 6 মাস পর থেকে আমি প্রতি রবিবার আমার ভাগের মাছ মাংস লুকিয়ে ওর ঘরে দিয়ে আসতাম। ও প্রথম প্রথম ভয়ে খুব আপত্তি করতো। আমি ওকে অনেক যুক্তি দিয়ে বোঝাতাম এটা কোনো পাপ নয়, অন্যায় নয়। চাকরি পাওয়ার পর আমি ওকে স্কুল থেকে ফেরার সময় চপ, সিঙ্গারা, জিলিপি মাঝে মাঝে এনে দিতাম। সেদিন দুর্ভাগ্যবশত ইন্দ্রাণী তোমার কাছে ধরা পড়ল। সেদিন তুমি ওর গালে শুধু চত্থাপ্পড় মেরে ক্ষান্ত থাকেনি, এক উঠান লোকের সামনে চুলের মুঠি ধরে হিড় হিড় করে টেনে এনে অকথ্য ভাষায় অপমান করছিলে। হাতের সুখ করে পিঠে চেলাকাঠ ভাঙতে পারোনি বলে আফসোস করেছিলে। আচ্ছা পিসি, তুমি ওকে বাড়ির অন্দরে একটু মাছ বা মাংস, আমিষ পদ দিয়ে খেতে দিলে কি ক্ষতি হতো? সমাজের ভয়ে? না সামাজিক অনুষ্ঠানে খেত? অথচ ওকে দিয়ে তোমরা ভোর থেকে রাত পর্যন্ত অমানসিক পরিশ্রম করাতে, ওকে দিয়ে মাছ মাংস পদ রান্না করতে, এমনকি রাতে নিয়মিত তোমার পদসেবা করতে। আচ্ছা পিসি, কথা তো বলো। তোমার নিজের সন্তানের মৃত্যু তুমি কি ত্যাগ করেছিলে? তাহলে মাত্র 3টে বছর বিবাহিত সম্পর্কে তোমার ছেলের বউকে সর্বস্ব ত্যাগ করতে বলো কোন যুক্তিতে? এরপর তোমরা প্রায়শ্চিত্তের নাম করে আরও কঠিন কিছু নির্যাতন করার জন্য গুরুদেবেরকে খবর দিলে, আর তামাশা দেখার জন্য পাড়ার লোককে নিমন্ত্রণ করলে। সেই রবিবার আমি সিদ্ধান্ত নিয়েছিলাম অসহায় পিতৃমাতৃহীন ইন্দ্রাণীকে আমি উদ্ধার করব। সেদিন গভীর রাতে ওকে জোর করে সঙ্গে নিয়ে খিড়কির দরজা খুলে আমার এক বড়লোক সহকর্মী কাম ঘনিষ্ঠ বন্ধুর গাড়িতে সোজা উকিল কাকুর বাড়ি চলে গেলাম। তখনই ওকে বিয়ে করার কোনো সিদ্ধান্ত নেইনি। উকিল কাকুকে সব ঘটনা খুলে বললাম। উকিল কাকু বলল, তুই কিভাবে ওকে সাহায্য করার কথা ভেবেছিস? আমি বললাম, ইন্দ্রাণী আমার বাড়িতে থাকবে, নিচে ঘর দুটো ভাড়াটিয়া সজ্জন মানুষ, ওদের সান্নিধ্যে ইন্দ্রাণী শান্তিতে থাকবে। আমি প্রতি মাসে ওকে টাকা দেবো। উকিলবাবু বলল, এতে মেয়েটির উপকারের বদলে অপকার হবে। পাড়াপড়শি কিছু পরেই বলবে মেয়েটিকে তুই নিজের বাড়িতে রক্ষিতা রেখেছিস। যেহেতু ইন্দ্রাণী সুন্দর আর অল্প বয়সী, বয়স্ক বিধবা হলো, আত্মীয় বলে রাখতে পারতি। তাছাড়া খবর পেলে তোর পিসি তার ছেলেদের নিয়ে এসে মেয়েটির চরিত্রে অপবাদ দিয়ে লোক জড়ো করে জোর করে নিয়ে গিয়ে গুরুদেবের আশ্রমে পাঠিয়ে দেবে। মাঝে মধ্যে গুরুদেব মেয়েটিকে সাধন সঙ্গিনীর নাম করে ভোগ করবে, কারণ বেশিরভাগ এরকম ধরনের গুরুদেব এটাই করে থাকেন। সদ্গুরুর সংখ্যা তো হাতে গোনা। তারপরে আমি বলবো, কাকু, তাহলে তুমি তো ইন্দ্রাণীকে আশ্রয় দিতে পারো, আমি না হয় তার জন্য ওকে মাসোহারা দিব। 1-8 বছর আমার বিয়ে হলে ইন্দ্রাণী আমার সঙ্গে থাকবে। 1-1.5 বছর তুমি ওকে আশ্রয় দিতে পারবে না? উনি বললেন, সে আমি রাখতেই পারি, তার জন্য তোকেই বা মাসোহারা দিতে হবে কেন? কিন্তু মেয়েটার সামনে একটা গোটা জীবন পড়েছে। তাছাড়া তোর বউ একটা সুন্দরী যুবতী মেয়েকে তোর চোখের সামনে রাখতে দেবে কেন, যেখানে ওর নিজের শ্বশুরবাড়ি আছে? তাহলে পরামর্শ যদি শুনিস, তাহলে বলবো তুই ইন্দ্রাণীকে বিয়ে কর। এটা করলে মেয়েটি সারা জীবনের জন্য নিরাপত্তা পাবে। মেয়েটি কোনো অংশে তোর অনুপযুক্ত নয়। আমাদের তো বয়স হয়েছে, আমাদের মৃত্যুর পর মেয়েটির তো আবারও অসহায় হয়ে যাবে। আমি বলছি ওকে বিয়ে করলে তুই পুণ্যের কাজ করবি। কাকুর যুক্তি আমার ভালো লাগলো। ইন্দ্রাণীকেও দেখলাম আপত্তি নেই। তখন কাকু বলল, তুই এখনই তোর পিসির বাড়ি ফিরে যা। চুপচাপ ওই খিড়কির দরজা দিয়ে সোজা নিজের ঘরে ঘুমিয়ে পড়লাম। সকাল না হলে বাড়ির লোক কেউ টের পাবে না। আজ তুই বাড়ি না ফিরলে বাড়ির সবাই ব্যাপারটা দুয়ে দিয়ে চার করে দিবে। পুরো সন্দেহটা তোর উপর পড়বে। আমি দিন 15-র মধ্যে তোর আনুষ্ঠানিক বিয়ে আর রেজিস্ট্রি বিয়ে একসঙ্গে ঠিক করে ফেলবো। বিয়ের পর ইন্দ্রাণীকে নিয়ে পিসি আর বাড়ির সবার সঙ্গে দেখা করতে যাস। আমি উকিল কাকুর কথা অক্ষর অক্ষর পালন করছি। তবে ইন্দ্রাণী এতটাই ভয় পেয়েছিল যে সে এই বাড়িতে কিছুতেই আসতে চাইছিল না। আসলে তোমায় সেদিনের মাঠটা ও ভুলতে পারেনি। আমি এক প্রকার জোর করে তাকে অভয় দিয়ে নিয়ে এসেছি, কারণ আমার বিবাহিত স্ত্রী গায়ে হাত তোলার দুবার কথা, তার অপমান আমি সহ্য করব না। রাসমণি বলল, তাহলে এই 15 দিন ধরে তুই ভালো সাজার অভিনয় করছিলি? বিনোদ বলল, না পিসি, এত কিছু আমার মাথায় ছিল না। আমি শুধু ইন্দ্রাণীকে তোমার হাত থেকে উদ্ধার করতে চেয়েছিলাম। এটা উকিলবাবু উকিলি বুদ্ধি। তুমি বলেছিলে না উকিল কাকুর কাছে আর কি কি বাবা রেখে গচ্ছিত রেখেছিল? তার উত্তরে বলছি,
ইন্দ্রাণী গায়ে যা গহনা দেখছো সেগুলো সব আমার মায়ের গহনা। এছাড়া দুটো নামি কোম্পানির শেয়ারও কাকুর কাছে ছিল। 3 বছর আগে শেয়ারগুলো প্রায় 7 গুণ দামে কাকু আমাকে বিক্রি করার পরামর্শ দিচ্ছে। সেই টাকা বেশিটা আমি সঞ্চয়ের সার্টিফিকেটে কিনছি, আর বাকি টাকা ব্যাংকে রেখেছি। তুমি এখন রাগ করছো বটে, কিন্তু পিসামশাই খুব ভালোভাবেই জানে আমি আখেরে তোমার লাভের কাজটাই করেছি। কারণ তোমাদের বাড়ির বিষয়ে সম্পত্তি 3 ভাগের 1 ভাগ বৈধ উত্তরাধিকারী ইন্দ্রাণী, সেগুলো আর তোমাদের দিতে হচ্ছে না। এছাড়া ওর বিয়ের গয়নাগুলো ওর পাওনা, সেটা আশা করি তুমি ওকে দিবে না। আমাদের বাড়ির জিনিসপত্র, রূপোর বাসন, আর তার সঙ্গে 4,000 টাকাটা এনেছো, সেগুলো নিশ্চয়ই ফেরত দিবে না। যদিও তুমি সেদিন বলেছিলে আমার বিয়ের পর ওগুলো আমাকে ফেরত দিবে। সেসব না হয় আমি তোমাকে দান করলাম, শুধু একটা জিনিস ফেরত দাও। রাসমণি বলে, কি ফেরত দিব? আমার বাড়ির দোতলার ডুপ্লিকেট চাবিটা। ওটা তোমার আর প্রয়োজন হবে না, কারণ ওই বাড়িতে কাল থেকে আমি আর ইন্দ্রাণী থাকবো। আর হ্যাঁ, একটা কথা আমি সত্যি বলেছিলাম, আমাদের বাড়ির দোতলাটা কাকু দাঁড়িয়ে থেকে রং করিয়েছে। আর আমি তোমার কথা মতো ফার্নিচারগুলো পালিশ করিয়ে নতুন করে সংসারের প্রয়োজনীয় জিনিসপত্র কিনেছি। এরপর থেকে ইন্দ্রাণীকে আর লুকিয়ে মাছ মাংস খেতে হবে না। বিধবা বলে কোনো অনুষ্ঠানের কাছে অসুখ থাকতে হবে না। তোমরা কখনো বেড়াতে গেলে ইন্দ্রাণী দরজা খুলে দিবে, ওই তোমাদের আপ্যায়ন করবে। আপাতত আমি বাসে যাতায়াত করব, পরে একটা মোটর বাইক কিনবো। তোমাদের আশীর্বাদ, এখন আমার টাকার অভাব নেই। আর একটা কথা বেশি, এই সংসারে তোমার একতন্ত্রগিরি খুব বেশি দিন চলবে না। আমার আরও দুটো বৌদি একদিন না একদিন মুখ খুলবে। তোমাদের দুজনের তো বয়স হচ্ছে, ভগবান না করুক তোমার আগে যদি পিসামশার মৃত্যু হয়, তাহলে তোমার হাড়ির হাল হবে। তাই তোমার আর দুটো বউকে হুকুমে বশ না করে ভালোবেসে বশ করতে শিখো। আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, চাবিটা দাও। রাসমণি চাবিটা ঝর্ণাতে ফেলে দিয়ে বলল, আজ থেকে তোর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। বিনোদ বলল, পিসি, সম্পর্কটা তো শুরু থেকে স্বার্থের সম্পর্ক ছিল। তবুও তুমি আমাকে মানুষ করার খাতিরে আমি হয়তো এখানেই থাকতাম, যদি না সচক্ষে তোমার কদর্য রূপটা দেখতে না পেতাম। আমি আগে জানতাম তুমি আমাদের খেতে বলা তো দূরের কথা, একটু জল মিষ্টি দিয়েও আপ্যায়ন করবে না। একদিক দিয়ে ভালোই হয়েছে, আমার মনে যেটুকু দিতে ছিল সেটাও শেষ। আমরা আসছি পিসি, আর যেটা বললাম সেটা মনে রাখো, আখেরে তোমারই লাভ হবে। এটা পিসামশাই খুব ভালো করেই জানে। সমাপ্ত। নোলা। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।